আজকে অজৈব রসায়নের কি পড়াবো তোদের? ইউরিয়া মেনলি, H2S আর N2। এবার এইগুলো থেকে খুব একটা উৎপাদন পদ্ধতি আসে না তোদের, মানে কিভাবে উৎপাদন করা যায় কি পদ্ধতিতে সেটা আসে না, সেটা আসে এর পরেরটা থেকে। মেনলি একটা 3 নম্বরের কোশ্চেন প্রায় আসে, যেটা আছে তোদের HNO3 H2S এর পর এইগুলো থেকে, এই সেল এই তিনটা থেকে একটা 3 নম্বরের কোশ্চেন প্রায় আসে। কিন্তু এইগুলো থেকে তোদের লং কোশ্চেনটা খুব একটা আসে না মেনলি, এবার আসতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেনলি আসে না। এগুলো থেকে কি আছে তোদের শর্ট কোশ্চেন বা 1 নম্বর 2 নম্বর এরকম কোশ্চেন আসে। ইউরিয়া থেকে খুব একটা কোশ্চেন নেই তোদের চ্যাপ্টারে, দেখবি চ্যাপ্টারে হয়তো খুব একটা নেই। ইউরিয়া থেকে মেনলি কিভাবে উৎপাদন করা হয়, এর উৎপাদন পদ্ধতি খুবই সহজ, সেই জন্য হয়তো দেবেও না, মানে 3 নম্বরে তো কোশ্চেন আসবেই না এখান থেকে, মানে পদ্ধতি থেকে। ইউরিয়া কিভাবে উৎপন্ন করা হয় না, তুই তরল অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড এগুলোই কি করা হয় 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এমনি সিম্পল অটোক্লেভ যন্ত্রের সাহায্যে এটাকে তৈরি করা হয়। বা অটোক্লেভ যন্ত্রের সাহায্যে তোরা জিনিসগুলো তো জানিস না, অটোক্লেভ কিছু না, বা একটা এরকম চেম্বার থাকে, উপরে একটা মুখের মতো লাগানো থাকে, এবার ভেতরটায় ওই তরল অ্যামোনিয়া আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড দিয়ে দিল। তারপরে কি করা হয়, দেওয়ার পরে এটাকে একটা ফার্নেসে বা ধর হট এয়ার ওভেন, মানে যেখানে সোজা কথা গরম, মানে টেম্পারেচার দেয় আর কি, সেখানে 170 থেকে 190 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে রাখা হয়, কয়েক ঘন্টা বা এর জন্য দিয়ে রাখা হয়। কি হয়, এর ভেতরে প্রেসার ক্রিয়েট করে জিনিসটা তৈরি হয়, কি উৎপন্ন হয়, ইউরিয়া উৎপন্ন হয়। সেটা জাস্ট এটা লিখছি, এটা খুব জেনারেলি আসে না, জাস্ট দেখানোর জন্য বলছি। তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাস কি দেওয়া হয় 2NH3, অ্যামোনিয়া দিলে প্রথমে কি উৎপন্ন হয় না, অ্যামোনিয়াম COONH4, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, প্লাস কি উৎপন্ন হয়, এনার্জি উৎপন্ন হয়। এখানে সামান্য এনার্জি, কিলো ক্যালোরি বা ক্যালোরি এনার্জি উৎপন্ন হয়। তারপরে কি হয়, এই যে অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে, এই অ্যামোনিয়াম কার্বনেটটা কি হয় পরে না, পরে এই অ্যামোনিয়াম কার্বনেটটা ভেঙে উৎপন্ন হয় কি NH2COO NH4, এটা ভেঙেই পরে উৎপন্ন হয় কি NH2CO NH2 প্লাস জল মাইনাস কিছুটা এনার্জি যায়, যাই হোক কিলো ক্যালোরি কিছুটা এনার্জি যায়। এই যে এটাকেই বলছে কি ইউরিয়া। আর এখানে অবশ্যই টেম্পারেচার লাগবে, যেটা বলেছি কত 170 ডিগ্রি থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝা গেল? তাহলে আমরা কি বললাম, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে তরল অ্যামোনিয়া দিলে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, সেই অ্যামোনিয়াম কার্বামেটটা আবার কি হয়, ইউরিয়া আর জল উৎপন্ন করে। এরকম ভাবে ইউরিয়া হচ্ছে কোথায়, যারা মানে যে কোনো শিল্পে বল বা রাসায়নিক এতে কলকারখানায় এইরকম ভাবে উৎপন্ন করা হয় কি ইউরিয়া। এবারে এই যে ইউরিয়া উৎপন্ন হয়, এর মেনলি যে শর্ট কোশ্চেন আসে, এই শর্ট কোশ্চেন কিন্তু খুব আসে। কি শর্ট কোশ্চেন, ইউরিয়ার ব্যবহার। 1 নম্বর তো তোরা সবাই জানিস, মানে সেই বাচ্চা বাচ্চারা জানে যে ইউরিয়া সার হিসেবে ব্যবহার হয়, সবাই জানে ইউরিয়া সার হিসেবে ব্যবহার হয়, এটা তো নর্মাল। মানে যদি সব থেকে ইজি কোশ্চেন হয় ইউরিয়ার কাজ বলবে, আর তোরা লিখবি কি ইউরিয়া সার হিসেবে ব্যবহৃত হয়। এবার এখান থেকে মেনলি একটা দুটো শর্ট কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন দুটো লিখে রাখ। কি না, কালা জ্বরের ওষুধ তৈরি করতে কি ব্যবহার হয়। এটা ইউরিয়া হবে তো? হ্যাঁ, এটা এবারে ইউরিয়া থেকে একটা জিনিস উৎপন্ন করা হয়, সেটা নামটা কি, ইউরিয়া স্টিবামাইন। কি ব্যবহার করা হয়, ইউরিয়া স্টিবামাইন। 1 নম্বর। বা তোর আরেকটা জিনিস করতে পারিস, এটা হচ্ছে এইরকম টাইপের, তার কারণ যেটা বলবো আমি, এইটা লিখে দেওয়া সব থেকে বেটার। কারণ হচ্ছে কালাজ্বরের ওষুধটার নামই হচ্ছে কি ইউরিয়া স্টিবামাইন, সেই জন্য ব্যাকেটে লিখে রেখেছি। অনেক সময় বলতে পারে কালাজ্বরের ওষুধ তৈরি করতে কি ব্যবহার করা হয়, অ্যান্সার হবে ইউরিয়া। আবার অনেক সময় বলতে পারে ইউরিয়া স্টিবামাইন তৈরি করতে কি দেখ, এইটা যদি দেখ খুব ইজি, কারণ লেখাই আছে এখানে ইউরিয়া। এর পরের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে খুব পরে, সেটা হচ্ছে কি ঘুমের ওষুধ।
ওষুধ, ঔষধ, অনেক বিভিন্ন কিছু বলে আর কি, যেটা যেটা ইচ্ছা। ঘুমের ওষুধের নামটা কি? বার বিটিউরেট। তো যেটাই চাইতে পারে, হয় তোকে বলতে পারে ঘুমের ওষুধ তৈরি করতে কি ব্যবহার করা হয়, বা তোকে বলতে পারে বারবিটিউরেট তৈরি করতে কি ব্যবহার করা হয়। বোঝা গেল? তো অবশ্যই ইউরিয়া নিয়ে পড়াচ্ছি মানে ইউরিয়াই হবে। তো দুটো কোশ্চেন, কালা জ্বরের ওষুধ তৈরি করতে কি ব্যবহার করা হয়, অ্যান্সার হবে ইউরিয়া। ঘুমের ওষুধ তৈরি করতে কি ব্যবহার করা হয়, অ্যান্সার হবে কি ইউরিয়া। ঘুমের ওষুধের নাম কি? ইউরিয়া। বারবিটিউরেট। কালা জ্বরের ওষুধের নাম কি? ইউরিয়া স্টিওমাইড। ক্লিয়ার? বোঝা গেল কি যায়নি? হ্যাঁ। হ্যাঁ স্যার। ইউরিয়া হচ্ছে এটাই, এটাই শুরু এটাই শেষ। ইউরিয়া কিভাবে তৈরি হয় সেটাও খুব একটা পড়ে না, জাস্ট পড়ে নিবি একবার। ইউরিয়ার দুটো ব্যবহার ভালো করে পড়ে রাখবি, একটা তো সবাই জানে সার হিসেবে, একটা আরেকটা হচ্ছে কি কারাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিওমাইন তৈরি করতে, আর একটা কি ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে ইউরিয়া ব্যবহার করা হয়। আরো আছে, একবার রিডিং পড়ে নিবি, বাট এই তিনটে মানে খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড, H2S। লেখাই আছে দেখ 2 নম্বর, আমি লিখে রেখেছি অলরেডি, H2S বা হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড তৈরি করতে প্রথমে কি ব্যবহার, মানে কি কি লাগে দেখবো আমরা। H2S, হাইড্রোজেন সালফাইড তৈরি করতে কি কি লাগে, মানে প্রয়োজনীয় কি কাঁচামাল কি কি লাগে। 1 নম্বর হচ্ছে ফেরাস সালফাইড, যেটা কি কঠিন সলিড হয়। বোঝা গেল? কঠিন সলিড হয় 1 নম্বর। 2 নম্বর কি লাগে, লঘু H2SO4, মানে কি সালফিউরিক অ্যাসিড। দুটো জিনিস লাগলো, এফিএস ফেরাস সালফাইড যেটা কঠিন হয়, আর একটা কি লঘু H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। অবশ্যই সেটা জানি যে তরল হবে, এটা তরল, তরল হয়। এবারে এই এফিএস আর H2SO4 এরা দুজনে মিলে কি উৎপন্ন করে, মানে যদি বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এফিএস প্লাস H2SO4 অবশ্যই লঘু, এরা উৎপন্ন করে কি ফেরাস সালফেট FeSO4 প্লাস কি উৎপন্ন করে H2S, যেটাই হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড। এবারে এই যে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করছে, অবশ্যই বুঝতেই পারছিস এর বিভিন্ন ধর্ম থাকবে। আর এই যে H2S উৎপন্ন হয়, এটা মানে যদি কোথাও H2S বা হাইড্রোজেন সালফাইড থাকে, মানে যে কেউ বুঝতে পেরে যাবে যে ওখানে হাইড্রোজেন সালফাইড আছে। তার কারণ কি না, হাইড্রোজেন সালফাইড পচা ডিমের মতো গন্ধ, ঠিক আছে, পচা ডিমের মতো গন্ধ। তো বুঝতেই পারছিস একটা ডিম যদি পচে যায়, মানে পচে গেলে তুই বুঝতে পারবি যে পচা ডিম ওখানে আছে। তো হ্যাঁ। সেই জন্য এই ধর্মটা সব থেকে ইম্পর্টেন্ট, যে হাইড্রোজেন সালফাইড কি হচ্ছে পচা ডিমের মতো গন্ধযুক্ত বর্ণহীন বিষাক্ত গ্যাস। লিখে নে, পচা স্যার আরেকবার ডিমের, বলুন। পচা ডিমের মতো গন্ধযুক্ত বর্ণহীন বাট বিষাক্ত গ্যাস, প্রচুর ক্ষতিকর গ্যাস। 2 নম্বর কি বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে না এটা ঠান্ডা জলে দ্রাব্য। দ্রাব্য মানে কি, মানে দ্রবীভূত হয়ে যায়। মানে তুই যদি ঠান্ডা জলে H2S কে দিয়ে দিস, এটা কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। কিন্তু গরম জলে অদ্রাব্য, মানে ওইটাই যদি তুই গরম জল করে দিস, সেখানে কিন্তু ওই H2S টা দ্রবীভূত হবে না। বোঝা গেল? দ্রাব্য মানে ঠান্ডা জলে দ্রাব্য, গরম জলে অদ্রাব্য। মানে ঠান্ডা জলে দিলে ওটা দ্রবীভূত হয়ে গেল, বাট যদি ওটাকেই যদি যদি গরম জল করে দিস, তাহলে কিন্তু ওটা দ্রবীভূত আর হবে না। সেটাই বলছি, ঠান্ডা জলে দ্রাব্য বাট গরম জলে হচ্ছে কি অদ্রাব্য। এবারে এই এই যে বলছি H2S, এই H2S এর একটা বিখ্যাত বিক্রিয়া লিখেন। আমি সব বিক্রিয়া তোদের করাবো না, কারণ আমি জানি, সেই জন্য তো সব বিক্রিয়া করাবো না। যদি তোরা ইন্টারেস্ট থাকিস অবশ্যই আমি তো করাবো, কিন্তু সেটা পরে, মানে এখন আমি জানি তোরা সব করবি না, এমনি বিক্রিয়া হয়তো করবি না, তাই সেই জন্য আমি একটা থেকে দুটো বিক্রিয়া ম্যাক্সিমাম করাবো। যেটা করাবো সেই বিক্রিয়াটাই হচ্ছে তোদের পড়ার চান্স সব থেকে বেশি। আর যদি পড়ে যায় তাহলে হয়তো পড়বে না, যদি পরীক্ষায় পড়ে যায় তাহলে হয়তো পড়বে না, সেটা কোশ্চেন তোরা দেখে নিবি।
কি বিক্রিয়া দেখাবো? বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট, আমি এখন থেকে বলছি, ভালো করে একটাই বিক্রিয়া করাবো, ভালো করে পড়বি। এখানে কির সঙ্গে বিক্রিয়া করে? পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস আর কি লাগে? সালফিউরিক অ্যাসিড, আর কি H2S, মানে হাইড্রোজেন সালফাইড। এটা যদি তুই দিস, এটা কি উৎপন্ন করবে? K2SO4 প্লাস Cr2SO4 এর হোল 3 প্লাস 7 অণু জল প্লাস 3 অণু সালফার। তাহলে আমি দিয়েছি কি পটাশিয়াম ডাইক্রোমেট, হাইড্রোজেন সালফাইড আর সালফিউরিক অ্যাসিড, সেটা উৎপন্ন করেছে কি K2SO4, তারপরে কি ক্রোমিক সালফেট, জল আর সালফার। এই যে উৎপন্ন করেছে এটাকে বলা হয় কি বিজারণ বিক্রিয়া। এখানে কোনটা বিজারিত হয়েছে আর কোনটা জারিত হয়েছে? না K2Cr2O7 থেকে ক্রোমিক সালফেট উৎপন্ন করেছে, এটাকে কি বলে? বিজারণ। পটাশিয়াম ডাইক্রোমেট বিজারিত হয়ে কি উৎপন্ন করেছে? ক্রোমিক সালফেট। আর হাইড্রোজেন সালফাইড, এখান থেকে যেহেতু হাইড্রোজেন বেরিয়ে গেছে, সেই জন্য হাইড্রোজেন সালফাইড কি করেছে? জারণ জারণ। হয়ে, হ্যাঁ, জারণ হয়ে সালফারে জারিত হয়েছে। জারণ হয়েছে, জারিত হয়ে কি উৎপন্ন করেছে? সালফার। হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফার উৎপন্ন করেছে, K2Cr2O7 বিজারণ হয়েছে, কোথায় কি উৎপন্ন করেছে? Cr2SO4 এর হোল 3। এই বিক্রিয়াটা ভালো করে পড়ে রাখবে। আচ্ছা, এটা গেল বিক্রিয়া। এবারে হাইড্রোজেন সালফাইড একটা বিশেষ একটা জিনিস আছে, যেটাই কি হয় না, যখনই এই যে দুটো হচ্ছে, যেই দুটো আমি বিক্রিয়ক নিয়েছি, বিক্রিয়ক মানে কি, যেই দুটো বিক্রিয়ার জন্য আমি বেছে নিয়েছি, মানে এখানে FeS আর লঘু সালফিউরিক অ্যাসিড, এই যে দুটো নিয়েছি, এখানে এই একটা বিশেষত্ব আছে, সেটা কি না, যখনই কোনো দুটো বিক্রিয়কের মধ্যে একটা বিক্রিয়ক কঠিন হবে আর একটা বিক্রিয়ক তরল হবে, তখন একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয় বা বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় কি কিপ যন্ত্র। কি বলা হয়? কিপ যন্ত্র। কয় হ্রস্বই হয় না দীর্ঘই হয়, আমি খুব একটা ইন্টারেস্টেড নয়, কিছু একটা হবে, হ্রস্বই বা দীর্ঘই কিছুটা হবে। নামটা হচ্ছে কিপ যন্ত্র। তা এই যন্ত্রটা কখন হয় ইউজ হয় বললাম আমি? যখন একটা বিক্রিয়া কঠিন হয় আর একটা বিক্রিয়া তরল হয়। দেখ এখানেও একই, দেখ একটা বিক্রিয়া কঠিন যেটা ফেরাস সালফাইড, আর একটা বিক্রিয়ক তরল যেটা সালফিউরিক অ্যাসিড H2SO4। এবারে এই মানে এটা যে ব্যবহার করছে, তার মানে কেন ব্যবহার করছে, বিশেষত্বটা কি সেটা বলছি এবার। সেটা হচ্ছে এই যে এখানে দানা দানা মতন যেটা কঠিন সোজা কথা আর কি, সেটা কি FeS, ফেরাস সালফাইড। সেটা কি হয়, মিডিলে যে অ্যাকচুয়ালি এখানে কটা বিকার আছে দেখতে পাচ্ছিস? 3টার মতো বিকার আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, বা তুই ওপর থেকে বলতে পারিস 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমি ওটাতে ইন্টারেস্টেড নয়, আমি সোজা কথা বলছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে 3টা বিকার আছে, এটাই আমি ইন্টারেস্টেড। এবারে 3টা বিকারের মধ্যে কি করা হয়, মাঝারের যে বিকারটা থাকে, মিডিলে যে বিকারটা আছে, ওটাতে কি রাখা হয়? কঠিন যেটা থাকে। তো এখানে কঠিনটা কি? FeS, মানে ফেরাস সালফাইড। সেই জন্য দেখ এই যে ব্লু ব্লু আমি জাস্ট মানে অন্য কালার দিয়েছি যাতে চিনতে পারিস, দেখ গোল গোল দানা দানা করা আছে, এটা হচ্ছে কি FeS বা ফেরাস সালফাইড। ঠিক আছে, এবারে ওপরে দেখ একটা নল রাখা, দেখতে পাচ্ছিস এই যে নল রাখা আছে একটা, এখানে কি দেওয়া হয়? এখানে আছে কি লঘু H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। আর এখানে একটা স্টপ কক লাগানো আছে, তোরা অনেকেই জানিস না স্টপ কক। স্টপ কক কি না, স্টপ কক হচ্ছে না, ভেতর থেকে ধরবে, আমি বলছি, আচ্ছা একটা ধর বেলুন আছে, জাস্ট তোদেরকে বোঝানোর জন্য বলছি, একটা বেলুন আছে, বেলুনটাকে বুঝতে পারছিস, বেলুনটাকে তুই ফুঁক দিয়ে হোক বা সেই সাইকেল যেগুলো পাম্প দেয় সেগুলো দিয়ে হোক, যা দিয়ে হোক, বাতাস দিয়ে বেলুনটাকে মানে কি বলে, বেলুনটাকে ফুলিয়ে দিয়েছিস। তারপরে কি করছিস, সাধারণভাবে মুখটা এঁটে দিয়েছিস। তাহলে কি হলো এখন না, বেলুনের ভেতরে বাতাস আছে, তাই তো? বাতাস বল, গ্যাস বল, যা ইচ্ছা বল আছে।
যদি গ্যাস দিস গ্যাস আছে, বাতাস দিলে বাতাস আছে, কিছু একটা দিয়েছিস, তাহলে ভেতরে কিছু একটা বাতাস আছে। এবারে তুই যদি বাতাস আছে এরকম, এবার ধর তুই একটা ভেতরে একটা কি করলি, নল ঢুকিয়ে দিচ্ছিস। ধর কোনো একটা নল বোধহয় কোনো একটা পাইপ ধর ঢুকিয়ে দিয়েছিস, পাইপই ধর, কোনো অসুবিধা নেই, পাইপ ঢুকিয়ে দিচ্ছিস। তাহলে মানে এমন ভাবে ঢুকিয়েছিস, আমি বলছি যে মানে এইখানে কোনো ফাটা ফাটা কিছু নেই, মানে পাইপটা এমন আছে যেন ভেতরের সঙ্গে বাইরের পুরো এরকম আছে, বুঝতে পেরেছিস? এবার পাইপ ঢুকিয়ে দিলে কি হবে, ভেতরে যে বাতাসটাই পাইপ দিয়ে বের হবে, না বের হবে না? সিম্পল জিনিস এটা। তুই পাইপ ঢুকিয়ে দিলে, তো আমি বলছি যে ফাটেনি আর কি, মানে ফাটেনি, এটা ভাব যে ফাটেনি। বোঝা গেল? মানে তুই বলবি তো স্যার একটা যদি একটা পাইপ ঢুকিয়ে দিয়ে ফেটে যাবে তো বেলুনটা, না ফাটিয়ে তুই ঢুকিয়েছিস আর কি কোনোভাবে, বা ধর মুখটা দিয়েই ঢুকিয়েছিস পাইপটা, তাহলেই তো হলো, আর কিছু ধরার দরকার নেই। এই যে মুখটা ছিল, মুখটাতে তুই পাইপ লাগিয়ে দিয়েছিস, তাহলে কি হবে, এবার পাইপটা লাগিয়ে দিয়ে তুই অবশ্যই এখানে বেঁধে দিয়েছিস, ধর এখানে বেঁধে দিয়েছিস, বেঁধে দিয়ে কি করছিস না, পাইপের যে মুখটা আছে ওখানে তুই হাত দিয়ে চিপে রেখেছিস, তাহলে তো আর বেলুনটা থেকে বাতাস বেরোবে না, তাই না? এবার যদি আবার সরিয়ে নিস হাতটা, কি হবে তখন? বেলুন থেকে বাতাস বেরোবে। মানে সোজা কথা, সোজা কথা, তুই যদি হাত রাখিস তাহলে বেলুন থেকে বাতাস বেরোবে না, আর যদি হাত সরিয়ে নিস তাহলে বেলুন থেকে বাতাস বেরোবে। এই যে জিনিসটা স্টপ ককে ঠিক একই জিনিসই হয়। কি জিনিস হয় না, স্টপ ককে এখানে একটা, দেখ তোর একই জিনিস মনে হচ্ছে, দেখ এই একটা ধর ভেতরে একটা এ আছে, ভেতরে ধর কোনো গ্যাস আছে, এই যে তিনটে এঁকেছেন ভেতরে ধর কোনো গ্যাস আছে, এইগুলোতে গ্যাস আছে। এবারে এইখানে একটা কি করছি, পাইপ লাগিয়ে দিয়েছি, দেখ এই যে স্টপ কক যেটা হচ্ছে পাইপ লাগিয়ে দিয়েছি। এবারে কি করেছি, পাইপ লাগিয়ে এখানে একটা এরকম একটা সিপির মতো লাগিয়ে দিয়েছি, যেটাকে হাতের মতো কাজ করছে, যেটা সিপিটা লাগানো থাকলে মানে কি, বাতাস বাইরে বেরোবে না। সিপিটা যদি খুলে নিস তার মানে কি, বাইরে বাতাস বেরিয়ে যাবে। বোঝা গেল কি যায়নি? সিপিটা এখন একটা হাতের মতো কাজ হ্যাঁ করছে। তো। আবার অনেক জায়গায় সিপি ঘুরিয়েও কাজ করা হয়, ঘুরিয়ে দিলে বাতাস বেরোবে, একদিকে ঘুরিয়ে দিলে বাতাস বেরোবে না। সোজা কথা যেরকম বললাম, হাত সরিয়ে নিয়ে এলে বেরোবে, হাত রেখে দিলে বেরোবে না। স্টপ ককের কাজ একই জিনিস। আচ্ছা, মেন জায়গায় আছে, তারপরে স্টপ ককের কাজ হয়ে গেল। তারপরে কি করছি আমি, ওপর থেকে সালফিউরিক অ্যাসিড আস্তে আস্তে ঢালছি। ঢাললে কি হবে, এইখানে আস্তে আস্তে ভরবে ভরবে, মানে ভরবে না, এইখান থেকে আসবে, আস্তে আস্তে এর কি হবে, নল দিয়ে আস্তে আস্তে ঢুকবে, এখানে নলটা আছে, নল দিয়ে আস্তে 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 নিচে আসবে সালফিউরিক অ্যাসিড, তাই না? এটা সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে, লালটা আমি আঁকছি সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এবারে এটা যখন আস্তে আস্তে পূরণ হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিড যাবে কোথায়, আস্তে আস্তে এটা দিয়ে উঠতে থাকবে, তাই না? আস্তে আস্তে যখন ওখানে উঠতে থাকবে, ওখানে কে আছে, ফেরাস সালফাইড বসে আছে ওখানে গিয়ে। এবার ওখানে যখন ফেরাস সালফাইডকে দেখতে পেলে, ও তখন কি করবে, আগের পেজে চলে যায়, কি করবে দেখ, ফেরাস সালফাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড অবশ্যই লঘু, যখনই মিশে যাবে তখন কি উৎপন্ন করবে, ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন, এটা কি গ্যাস। তাহলে কি হলো, যখনই আস্তে আস্তে ফেরাস সালফাইডের কাছে উঠলো, তখনই দেখতে পেলো ওখানে ফেরাস সালফাইড বসে আছে। আর ফেরাস সালফাইড কি করবে, H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে ফেরাস সালফেট প্লাস H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করবে। আর যখনই হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করলো, তাহলে কি হবে, গ্যাসটা আস্তে আস্তে জমতে থাকবে, এখানে মানে জমতে থাকবে আস্তে আস্তে, এইখানে এই যে এখানে চেম্বারটা আছে, জমতে থাকবে আস্তে আস্তে। এবারে যদি স্টপ ককটা খোলা থাকে তখন কি হবে, না গ্যাসটা এখান দিয়ে বেরিয়ে যাবে, তাই তো? এবারে তুই যদি কোনো একটা চেম্বার নিয়ে আসিস, যে আমি H2S গ্যাসটাকে ধরে রাখবো, বা কোনো একটা জায়গায় লাগাবো, কিছু করব, বা কোথাও জমা করব, তাহলে এখানটা লাগিয়ে দিবি, তাহলে কি হবে, এইখান দিয়ে আস্তে আস্তে করে H2S গ্যাস জমা হবে, তাই তো? তুই বেলুনও রাখতে পারিস, কিছু রাখতে পারিস। তাহলে যখন জমা হয়ে গেল H2S গ্যাস, তখন এটাকে কি করলি, বেঁধে দিলি, যে আমার হয়ে গেল কাজ, বেলুনটা আমার ভর্তি হয়ে গেছে, আমি বেঁধে দিলি, স্টপ ককটাও লাগিয়ে দিলি। তার কারণ কি, কারণ তুই চাইছিস কি, H2S তো নিতে চাইছিস, সেই জন্য তুই তো আর মানে খোলা বাতাসে ছেড়ে দিবি না, তুই যেটা নিতে চাইছিস, ধর বলছিস সোনা, সোনা তুই কিনছিস, তো সোনা তুই কিনে তো আর সেই রাস্তাঘাটে ফেলে দিবি না, সেরকম জিনিস আর কি। তুই এখানে H2S টা নিতে চাইছিস, তার জন্য তুই কি নষ্ট করবি না আর কি, সেই জন্য কি করবি, তুই স্টপ ককটা লাগিয়ে দিবি। এবার লাগিয়ে দেওয়া মানে কি, গ্যাসটা আর কি করবে, বেরোতে পারছে না তাহলে, তাই না? যখন তুই লাগিয়ে দিলি ওই স্টপ ককটা, তখন তো গ্যাস বেরোতে পারছে না, সেই জন্য গ্যাস বেরোতে পারছে না আর। কিন্তু আস্তে আস্তে কি করছে, গ্যাসটা এখানে জমা হচ্ছে, বেরোতে পারছে না মানে কি, এখানে ভেতরে গ্যাসটা আস্তে আস্তে বাড়বে,
এবার যখন এই ভেতরে আস্তে আস্তে করে গ্যাসটা বাড়ছে তখন কি করবে গ্যাস বাড়ছে মানে কি গ্যাসটা তো চাপ দেবে এবার একটা আস্তে আস্তে যদি গ্যাস বাড়বে মানে কি গ্যাস চাপ দেবে। আর যখনই গ্যাস বাড়ছে তখন কি হবে গ্যাসটা এই যে সালফিউরিক অ্যাসিড যে উঠে গেছে এখানে H2S উপর এই সালফিউরিক অ্যাসিডকে চাপ দেবে। চাপ দিলে কি করে এই তরলটা তখন এই নলটা বেয়ে উঠে গেল। বুঝতে পারছিস? এখানে উঠে জমা হতে থাকবে এখানে কোনো একটা জায়গা, এইখানে কিন্তু এটা নিচে আসবে না, এখানটায় এটা আটকানো। এ কি করবে উঠে গিয়ে এইখানটায় জমা হতে থাকে আস্তে আস্তে, বোঝা গেল? এইখানটায় সালফিউরিক অ্যাসিড জমা হতে থাকলো। তাহলে কি হবে আস্তে আস্তে যখন ওপর উঠতে থাকলো তখন কি হবে সালফিউরিক অ্যাসিডের স্তরটা এইখানে যখন এইখানে যে ছিল এখান থেকে নামতে 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 এরকম কোনো একটা জায়গায় চলে আসবে, তাই না? কারণ ওপর থেকে গ্যাস চাপ দিচ্ছে নিচে সালফিউরিক অ্যাসিডও নেমে যাচ্ছে, বোঝা গেল? এখানে পর্যন্ত ছিল, এ যখন চাপ দেবে এই নিচে আস্তে আস্তে নেমে আসবে, বোঝা গেল? কারণ চাপ দিচ্ছে ওপর থেকে, সেই জন্য তরলটা নিচে নেমে আসবে। এবারে যখনই তরলটা নিচে নেমে এলো তখন কি হলো ফেরাস সালফাইডের সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তাই না? ফেরাস সালফাইড তো নিচে নেই, ওগুলো তো উপরে আছে। এবার যখনই নিচে চলে আসলো তখন কি হলো না ফেরাস সালফাইডের সংস্পর্শ থেকে ওটা বিচ্ছিন্ন হয়ে গেল। আর যখনই বিচ্ছিন্ন হয়ে গেল তখন তো আর রিয়াকশন হবে না ওদের মধ্যে, কারণ রিয়াকশন হবে কখন যখন ফেরাস সালফাইড আর H2SO4 দুটো একসঙ্গে থাকবে। দুটো যদি একসঙ্গে না থাকে তাহলে রিয়াকশন হবে না। তাহলে কি হলো যা বিচ্ছিন্ন হয়ে গেল H2S উৎপাদন বন্ধ হয়ে গেল, বোঝা গেল? সেই জন্য কি হচ্ছে তুই নিজের ইচ্ছা মতো রিয়েকশনটাকে চালাতে পারিস বন্ধ করতে পারিস। সেই জন্য কিপ যন্ত্রটা এতটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার কি ক্লিয়ার না? আর আরেকটা জিনিস যেটা বললাম যে কিপ যন্ত্র ব্যবহার করার কারণ কি সেটাও বললাম। ব্যবহার করা হয় কখন না যখন হচ্ছে দুটো জিনিস, কখন ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয়। কখন ব্যবহার করা হয় না যখন বিক্রিয়কের মধ্যে একটা কঠিন হয় একটা তরল হয় তখন ব্যবহার করা হয়। আর কেন ব্যবহার করা হয় তার কারণটা কি না পরীক্ষাগারে বা শিল্পেও বলতে পারিস রাসায়নিক শিল্পে প্রয়োজন মতো H2S বা যদি H2S নাও বলে তাহলে কি হবে প্রয়োজন মতো তুই যে জিনিসটা নিতে চাইছিস সেটা প্রয়োজন মতো নেওয়ার জন্য কিপ যন্ত্র ব্যবহার করা হয়। হাইড্রোজেন তৈরিতে ব্যবহার করা হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাসকেও কিপ যন্ত্রে ব্যবহার করা হয় প্রস্তুত করা হয়। তো যেখানে H2S টা আছে এরকম টাইপের আরো যেগুলো আছে যেগুলো একটা তরল একটা কঠিন সেগুলোকেও কিপ যন্ত্রে করা হয়। তার কারণ কি মানে তুই যতটা প্রয়োজন তুই ততটা নিতে পারবি, যখন বিচ্ছিন্ন করে দিতে পারবি বোঝা গেল? তোর যখন ইচ্ছা তখন চালু করতে বুঝতে পারবি, পারছি। সেই জন্য ব্যবহার করা হয়। আচ্ছা এবারে তোদের তো গেল, এবারে তোদের দেখ তোদের যখন পড়িয়েছি মানে যখন তৈরি তৈরি যখন দেখালাম তোদেরকে তখন কি বললাম যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড। এখানে একটা বড় কোশ্চেন যেটা পড়ে সেটা হচ্ছে কি গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন। কারণ দেখ আমি যখন তোদের লিখেছি দেখ এই যে এখানটা যে লিখেছি কোথায় গেল এই পেজেও আছে এইখানেও আছে দেখ লঘু H2SO4 বা আগেও যখন লিখেছি দেখ সব জায়গায় হুম। লঘু লিখেছি দেখ। এখানে গাঢ় কেন ব্যবহার করা হয় না এই কোশ্চেনটা তোদের প্রচুর আছে। তা কোশ্চেন কি কোশ্চেন গাঢ় H2SO4 কেন ব্যবহার করা হয় না। আচ্ছা আমি এখানে একটা লিখে নিই যেটা হচ্ছে প্রথমে অবশ্যই লিখতে হবে যে H2S প্রস্তুতিতে, কারণ আমি H2S নিয়েই যা বলার বলছি আর কি। H2S প্রস্তুতিতে অবশ্যই বলতে হবে নাহলে কোশ্চেনের কোনো মানে হয় না। তাহলে H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 কেন ব্যবহার করা হয় না লঘু কেন ব্যবহার করা হয়। গাঢ় H2SO4 ব্যবহার করেন তার কারণ হচ্ছে গাঢ় H2SO4 সেটা কি না একটা উত্তম জারক পদার্থ। জারক পদার্থ মানে কি না যে জারিত করতে পারে। আর উত্তম মানে কি জানি সবাই ভালো, মানে খুব ভালো আর কি। উত্তম অতি উত্তম মানে না অতি উত্তম, সেই আর কি খুব ভালো। তাহলে কি গাঢ় H2SO4 কি অতি উত্তম মানে উত্তম জারক পদার্থ আর কি। সেই জন্য যখনই তুই FeS এর সঙ্গে বিক্রিয়া করাবি FeS প্লাস গাঢ় H2SO4 এটা দিলে কি উৎপন্ন হয় যদি গাঢ় H2SO4 দিস তখন H2SO4 H2S টা শুধু H2SO4 হয়ে যাচ্ছে H2। আচ্ছা এখানে আগে লিখে দেই, এখানে উৎপন্ন হয় কি
FeSO4 প্লাস H2S, এটা প্রথমেও লিখেছি, দেখ এই যে এখানেও লেখা আছে, এই যে FeS তার সঙ্গে H2SO4 দিলে FeSO4 প্লাস H2S উৎপন্ন হলো, সেটা লিখেছি। এবার এই যে FeSO4 প্লাস H2S টা উৎপন্ন হয়েছে, এই যে H2S উৎপন্ন হয়েছে, এই H2S যদি তুই গাঢ় দিস তখন কি হয়, ওটার H2S থাকে না, কি হয়ে যায় সেটা আমি দেখাচ্ছি কি হয়ে যায়। উৎপন্ন করে সালফার, সালফার ডাইঅক্সাইড, আর উৎপন্ন করে কি জল। এই যে হাইড্রোজেন সালফাইডটা উৎপন্ন হলো, মানে এই যে হলো, এটার কিন্তু হয় না আর কি, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, মানে এই স্টেপটা তুই দেখতে পাবি না আর কি, এই স্টেপটা দেখতে পাবি না, এটা হচ্ছে মিডিয়াম স্টেট, একটা মধ্যবর্তী কি বলে স্তর। কি দেখতে পাবি তুই শেষে, কি দেখতে পাবি না, দেখতে পাবি সালফার হয়ে গেছে, ওটার হাইড্রোজেন সালফাইড নেই। তাহলে জিনিসটা কি হলো না, যেই হাইড্রোজেন সালফাইডটা উৎপন্ন হওয়ার কথা ছিল, সেটা গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করেছে, সালফারে পরিণত হয়েছে। বোঝা গেল? আর H2SO4টা নিজে বিজারিত হয়ে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করেছে। বোঝা গেল? তাহলে তুই H2S আর পাচ্ছিস না, কি হয়েছে, ওই H2Sটা গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে কোথায় জারিত হয়েছে, সালফারে জারিত হয়ে গেছে। আর সালফিউরিক অ্যাসিডটা যেটা নিয়েছিলি, সেটা নিজে সালফার ডাই অক্সাইডে বিজারিত হয়ে গেছে। আর তুই বুঝতেই পারছিস, তাহলে তো হাইড্রোজেন সালফাইড তো নেই, তাহলে এই গাঢ় H2SO4 নিয়ে কোনো কাজই নেই। তোর কাজ ছিল হাইড্রোজেন সালফাইড জেনারেট করা, তো ওই তৈরি করা বা উৎপন্ন করা, যাই হোক। কিন্তু তুই যখন গাঢ় H2SO4 দিচ্ছিস, তখন তো আর হাইড্রোজেন সালফাইডই উৎপন্ন হচ্ছে না, তুই দেখতেই পাবি না ওটাকে। একটা উৎপন্ন হয়, কিন্তু সঙ্গে সঙ্গেই ওটা জারিত হয়ে সালফারে জারিত হয়ে যায়, তুই দেখতেই পাবি না ওটাকে, হাইড্রোজেন সালফাইড দেখতে পাবি না। তুই সোজা কথা এইটা দিলে তুই এইটা দেখতে পাবি। সেই জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না। তারপরে স্যার হ্যাঁ বল। নেক্সট যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কিন্তু আগের অ্যান্সারটার মতোই অ্যান্সার হবে প্রায়, সেটা হচ্ছে কি, H2S প্রস্তুতিতে আমি একটা অ্যাসিড নিয়েছিলাম, লঘু সালফিউরিক অ্যাসিড, তো আমি ওখানে HNO3 তো নিতে পারি, HNO3 নেই না কেন, HNO3 ব্যবহার করা হয় না কেন? একই কোশ্চেন, অ্যান্সারও প্রায় একই, একটু আলাদা, বিক্রিয়াটা আলাদা, কারণ ওখানে সালফিউরিক অ্যাসিড ছিল, এখানে HNO3। তার কারণ হচ্ছে কি, একই অ্যান্সার। HNO3 কি একটা জারক অ্যাসিড, উপরেও ছিল জারক পদার্থ, দেখ জারক পদার্থ মানে জারক অ্যাসিড আর কি, উপরেটা অ্যাসিড ছিল সেই জন্য জারক অ্যাসিড। এটা কি জারক পদার্থ। তার ফলে জারক পদার্থ হওয়ার ফলে কি হয় না, প্রথমে যেমন উৎপন্ন করেছিল এখানেও করবে FeS, তার সঙ্গে HNO3 নিয়েছিস, উৎপন্ন করবে কি FeNO3 প্লাস H2S। কিন্তু এখানেও একই জিনিস, এই যে H2S টা উৎপন্ন হয়, এটা কিন্তু আর H2S থাকে না, কি হয়ে যায় সঙ্গে সঙ্গে, কারণ তার কারণটা কি, H2S থাকে না, তার কারণটা কি, কারণ HNO3 যেটা নিয়েছি আমরা, সেটা কি তীব্র জারক পদার্থ বা তীব্র জারক অ্যাসিড। সেই জন্য এই যে H2S টা উৎপন্ন হয়, এই H2S টা HNO3 দ্বারা জারিত হয়ে সঙ্গে সঙ্গে কি উৎপন্ন করে, সালফার উৎপন্ন করে। দেখ আগেরটা আর এটা দেখ প্রায় একই নয় কি, দেখ পুরো একই, দেখ এই যে উপরেরটা সালফার উৎপন্ন করেছিল, এখানেও সেম। তাহলে H2SO4টা কি হলো, HNO3 দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করে, সালফারে জারিত হয়ে যায়। সেই জন্য তাহলে তুই যখন দেখছিস, কি দেখছিস, আমি FeS এর সঙ্গে ফেরাস সালফাইডের সঙ্গে HNO3 দিয়েছি, উৎপন্ন হচ্ছে কি সালফার। তো তুই তো কখনো চাস না, তুই তো চাস তো H2S, সালফার তো চাস না। সেই জন্য কি করা হয়, HNO3 ব্যবহার করা হয় না। আর এই জন্য একই কারণের জন্য কি করা হয়, গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না, সেই জন্য লঘু H2SO4 ব্যবহার করা হয়। তাহলে এখানে কি কি কোশ্চেন হলো আমাদের, প্রথম থেকে যদি দেখি, কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন তৈরি করতে কি ব্যবহার করা হয়, ইউরিয়া। ঘুমের ওষুধ বারবিটিউরেট কি
তৈরি করতে কি ব্যবহার করা হয়? ইউরিয়া। H2S প্রস্তুতিতে কিপ যন্ত্র কেন ব্যবহার করা হয়? তার কারণে আমি বলেছি প্রয়োজন মতো H2S তৈরি করতে কখন ব্যবহার করা হয়? যখন একটা বিক্রিয়া কঠিন, একটা বিক্রিয়া তরল হয়। বিক্রিয়াটা ভালো করে রাখবি, জানি না পড়েছে কিনা, মনে নেই অতটা। যদি পড়ে যায় তাহলে না পড়ার সম্ভাবনা বেশি, কিন্তু যদি না পড়ে এটা পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। H2S এর 2-3টা ব্যবহার করে রাখবি বা ধর্ম করে রাখবি। ধর্মগুলো তো লিখেই দিয়েছি, পচা ডিমের মতো গন্ধ, বর্ণহীন, বিষাক্ত গ্যাস, ঠান্ডা, এটা হ্যাঁ, ঠান্ডা জলে দ্রাব্য, গরম জলে অদ্রাব্য, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবি। সবসময় কিন্তু দ্রাব্য দ্রাব্য হয় না। নেক্সট যে দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেন সব থেকে ইম্পর্টেন্ট। গাঢ় H2SO4 আর এই যে NO3 কেন ব্যবহার করা হয় না? আচ্ছা, এইগুলো করলে মোটামুটি H2S টা শেষ হয়ে যাবে। H2S মোটামুটি শেষ। আর একটা তোদের H2S সম্বন্ধে পড়ে আর একটা কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে কি, রূপোর জিনিস বা অনেক যদি কারো সেই তেল চিত্র বা অয়েল পেন্টিং এরকম হয় না, অয়েল পেন্টিং টাইপের অনেকে ব্যবহার করে, বা তৈলচিত্র বলে বাংলায়, সেই যে জিনিসগুলো অনেক দিন হয়ে গেলে বা দিনের পর দিন ব্যবহার মানে থাকলে বাতাসের সংস্পর্শে বা পুরনো হয়ে গেলে মরচে পড়ে কালো যায়। হয়ে যায় কেন? দেখেছিস কালো হয়ে যায়? ওই তো মরচে পড়ে যায়। না, ওটা তো হ্যাঁ আলাদা, স্যার, আমি ওটা তো দেখেছি। লোহা। ওটা তো লোহা, আমি তোকে রূপো বলছি, রূপো। ওটা ছিল ও লোহা। হ্যাঁ, না জিনিসটা স্যার, একই মানে রকম। কালো কালো হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে না, বায়ুতে উপস্থিত যে H2S সেটা সিলভারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? Ag2S উৎপন্ন করে প্লাস হলো না, তুই যে এটা Ag মানে হচ্ছে সিলভার বা রূপা। তোর কাছে যেই রূপোর জিনিস বা যে কোনো কিছু থাকুক, সেইটা বায়ুতে আমি বলেছি বায়ুতে হাইড্রোজেন সালফাইড থাকে, বাট সেটা কি লিমিটেড মাত্রায় থাকে। এবার ওই যে হাইড্রোজেন সালফাইডটা আছে ওটা ওই রূপোর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? Ag2S। আর সেই জন্য কি হয়, যার রংটাই কালো, ওটা কালো রঙের হয়। সেই জন্য রূপোর জিনিস কি হয়, অনেকদিন ব্যবহার বা অনেকদিন পরে থাকলে এটা কি হয়, কালো রঙের হয়ে যায়। রূপোর জিনিস হয় যেটা বললাম পরে, হুম। যে কি বলে, লেড, অয়েল পেন্টিং যেগুলো হয়, তৈলচিত্র যেগুলো হয়। হ্যাঁ, এটা কালো লিখে রাখিস রং। তার কারণটা কি না, অয়েল পেন্টিং যেগুলো হয়, তৈলচিত্র যেগুলো হয়, তার মধ্যে কি থাকে, লেড বেস কিছু জিনিস থাকে। মানে লেড ঘটিত, মানে লেড মানে সীসা, লেড মানে সীসা, সীসা মানে সীসা দেওয়া বা এইরকম টাইপের কিছু জিনিস থাকে তৈলচিত্রগুলোতে। এবার সেইগুলো আমি ধরলাম ধরলাম কি PbSO4, মানে তোর লেড সালফেট যেগুলো থাকে, PbSO4, অনেক কিছু থাকে, PbNO3 থাকে, লেড নাইট্রেট থাকে, লেড সালফেট থাকে, সালফেট অনেক কিছু থাকে। কিন্তু যাই দেয় মানে ওই সাদা রং করার জন্য যাই দেয় সেগুলো কি হয় না, লেড বেস কিছু থাকে আর কি, সীসা বেস কিছু থাকে। সেইগুলো যখন হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে, তার কারণ কি, বাতাসে হাইড্রোজেন সালফাইড আছে, একই জিনিস। সেগুলো কি করে না, এই হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন কি করে, পিবি, এখানে সালফাইড নয়, PbS লেড সালফাইড প্লাস পড়ে থাকলো কি, এখানে H2, এখানে SO4, আর উৎপন্ন করে কি H2SO4, সালফিউরিক অ্যাসিড। তাহলে কি হলো না, লেড সালফেট বা PbSO4 সেটা বাতাসের H2S এর সঙ্গে বিক্রিয়া করে লেড সালফেট আর কি উৎপন্ন করে, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। সেই জন্য কি হয় না, তৈলচিত্রগুলো অনেকদিন যদি পড়ে থাকে রংটা চটে যায়, বলে না রং চটে গেছে। বা রূপোরটা তো সবাই বেশি জানিস তৈলচিত্রের থেকে। রূপোর কেউ পায়ে কি পড়ে, পায়েল, ওগুলো কি বলে, পায়েলিয়া না কি বলে, নুপুর, নুপুর বা নুপুরটা তো বেশিরভাগই অনেকে পরে, বা অনেকেই না রূপোর জিনিস ব্যবহার করে। ওইগুলো দেখবি অনেকদিন ধরে থাকলে দেখবি কালচেটে পড়ে যায়, মানে একটু হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, কালো রঙের হয়ে যায়। এর কারণটা হচ্ছে এটা। তার কারণ হচ্ছে না, হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করলে ওটা Ag2S ফর্ম করে যায়, যেটা রং হয় কালো, তার জন্য কালো পড়ে যায়। নাইট্রোজেন দেখো মেনলি তোর খুব একটা কোশ্চেন আসে না, জাস্ট মানে বলার জন্য একটা কোশ্চেন পড়ে রাখিস, সেটা হচ্ছে কি, নাইট্রোলিন কি, নাইট্রোলিন।
এই কোশ্চেনটা অনেক সময় 1 নম্বরের কোশ্চেন আসে বা 2 নম্বরের কোশ্চেন আসে। এটা হচ্ছে নাইট্রোজেন থেকে নাইট্রোলিন কি, যেটা আছে এটা হচ্ছে মেন কোশ্চেন আর কি। আরো একটা দুটো কোশ্চেন হয় কিন্তু সেগুলো তো পড়তে হবে না, তাহলে তোকে পুরোটা পড়তে হবে। আর এই কোশ্চেনটা হচ্ছে মানে কি বলবো মোস্ট কোশ্চেন, এটা পড়ে পড়ে মানে সাধারণতই পড়ে এটা। সেটা হচ্ছে কি না, ক্যালসিয়াম কার্বাইড CaC2 তার সঙ্গে যখন নাইট্রোজেনের বিক্রিয়া হয় তখন কি উৎপন্ন করে, একটা ক্যালসিয়াম সাইনামাইড আর কার্বনের বাদামি বর্ণের একটা মিশ্রণ উৎপন্ন হয়, সেটাকে বলে কি নাইট্রোলিন। তাহলে কি উৎপন্ন হলো, পূর্ণকালীন একটা CaC2 ক্যালসিয়াম কার্বাইড, তারপর যদি নাইট্রোজেন চালনা করিস এটা কি উৎপন্ন করে CaNCN। আচ্ছা, আর কি উৎপন্ন করে কার্বন, ক্যালসিয়াম একটা, নাইট্রোজেন দুটো, কার্বন দুটো হয়ে গেল। তাহলে কি উৎপন্ন করে, ক্যালসিয়াম সাইনামাইড আর একটা কার্বন উৎপন্ন করে। এদের যে ধূসর বর্ণের যে মিশ্রণটা তৈরি হয়, ধূসর বর্ণের মিশ্রণকে কি বলে, নাইট্রোলিন। নাইট্রোলিন কি হয়ে গেল, এর কাজ কি, নাইট্রোলিন হচ্ছে নাইট্রোজেন সার হিসেবে ব্যবহৃত হয়। আমি N2 সার লিখে দিচ্ছি, বা নাইট্রোজেন সার, নাইট্রোজেন সার হিসেবে ব্যবহৃত হয়। বাস, নাইট্রোজেনে খুব একটা পড়ে না, মানে কি বলে এটাকে, মানে কিভাবে তৈরি হয় খুব একটা আসে না, জেনারেলি ওটা পড়ে না। হাইড্রোজেন সালফাইডটা কেন একটু ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ওই কিপ যন্ত্রের জন্য, না হলে কিছু না। মানে একটা স্পেশাল কেস আর কি, মানে যখনই একটা তরল একটা কঠিন এরকম হয় তখন কিপ যন্ত্রটার স্পেশাল একটা কেস, সেই জন্য আমি এই স্টেজটা করালাম, না হলেও খুব একটা নয় আর কি, সেই জন্য আমি করালাম ওটা। তাহলে আজকে তাহলে কি কি হয়ে গেল, নাইট্রোজেনের তো বুঝতেই পারলি ব্যবহার কি, সার হিসেবে বোঝাই গেল, নাইট্রোলিন তো লিখেইছি, নাইট্রোলিন কি, যখন তুই বিক্রিয়া করলি তখন কি উৎপন্ন হলো, ক্যালসিয়াম সাইনামাইড আর কার্বনের একটা ধূসর বাদামি বর্ণের মিশ্রণ, যেটাকে বলে কি মিশ্রণটাকে নাইট্রোলিন। আর এটা কি হিসেবে ব্যবহৃত হয়, অবশ্যই সার হিসাবে ব্যবহৃত হয়। এবারে এখানে অনেক কিছু আছে, ওই নাইট্রোজেন সংবন্ধন, আবদ্ধীকরণ, ওটা করালে তোকে সেই পাঁচটা করে ধাপ আছে, সে পুরোটা পড়তে হবে। সেটা জানি না তোরা কতটা ইন্টারেস্টেড বা কতটা তোরা মনে রাখবি, সেই জন্য আমি করাই। 4-5টা ধাপ আছে, একটা ধাপ, দুটো ধাপ, তিনটে ধাপ, চারটা ধাপ, এরকম করে ধাপ আছে, সেগুলো সবগুলো পড়তে হবে। আর এর আর নাইট্রোজেনের ধর্ম তো সবাই জানিস তোরা, নাইট্রোজেন কি, বাতাসে নাইট্রোজেন আছে, কোনো বর্ণ মানে কোনো বর্ণও নেই, কোনো গন্ধও নেই, কিছু নেই। আর এটা কি বায়ুর ঘনত্ব অপেক্ষা সামান্য কম হয়, খুব একটা মানে পড়ে না আর কি। যেটা বললে, যেটা পড়ে সেটা আমি লিখিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, নাইট্রোজেনের ব্যবহারটা তোরা একটা দুটো করে রাখতে পারিস। তরল নাইট্রোজেন প্রস্তুতিতে ব্যবহৃত হয়, নিম্ন তাপমাত্রা প্রস্তুতিতে ব্যবহৃত হয় কি তরল নাইট্রোজেন, এটা লিখে রাখতে পারিস। ব্যবহার তরল নাইট্রোজেন কোথায় ব্যবহৃত হয়, 1 নম্বর হচ্ছে নিম্ন, আমরা এখানে হচ্ছে তরল নাইট্রোজেন ব্যবহার করি নিম্ন তাপমাত্রা তৈরি করতে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। আমরাও তরল নাইট্রোজেন ব্যবহার করি। কত মানে তরল নাইট্রোজেন দিয়ে কত তাপমাত্রা তৈরি করা যায়, 77 কেলভিন। বোঝা গেল, 77 কেলভিন তাপমাত্রা তৈরি করা যায়। বা যদি এটাকে তুই ডিগ্রি সেন্টিগ্রেড কনভার্ট করিস তাহলে -100 কত হবে, 100 যোগ করে দে 273,
মাইনাস কত কত হচ্ছে বিয়োগ করলি? অ্যামোনিয়া উৎপন্ন করতে ব্যবহৃত হয়, এই কিছুটা হবে -193 -194 95 কিছুটা হবে 273 থেকে বিয়োগ করলে কত হচ্ছে 196। তাহলে তুই তরল নাইট্রোজেন দিস, মানে ধর একটা চেম্বার আছে সেখানে তরল নাইট্রোজেন ঢেলে দিবি, তাহলে কি হবে -196 বা এরকম টাইপের, এবারে 1-2 ডিগ্রি এপাশ পাশ হয় আর কি নর্মাল, ওইরকম টেম্পারেচার তৈরি করা যায়, বুঝতে পেরেছিস? মানে তোকে যদি আমি তরল নাইট্রোজেনে তুই ডুবিয়ে দিই, তোকে তুই ফ্রিজ হয়ে যাবি, মানে বুঝতে পেরেছিস? মানে তুই সে একটা এর মতো হয়ে যাবি, তোকে আর নাড়ানো যাবে না। তোর যদি কোনো একটা ধর হাত ধরে ঠোকা মারলাম, তোর হাত আঙুলটা ভেঙে চলে গেল, এরকম টাইপের আর কি। মানে ধর যদি কোনো কিছুকে আমি তরল নাইট্রোজেনে ডুবিয়ে দিই, ওটা ফ্রিজ হয়ে যায়। ফ্রিজ মানে বুঝিস তো, মানে কি বলবো আর? মানে স্টিল হয়ে যায় আর কি। এবারে হ্যাঁ স্যার। তুই ওটাকে যদি তুই নাড়া দিস, ওটা তাহলে ভেঙে চলে যাবে, এরকম টাইপের আর কি। আর ওটা থেকে সবসময় যে ধোঁয়ার মতো বেরোতে থাকে। আমার কাছে একটা ভিডিও আছে মনে হয়, তরল নাইট্রোজেন ঢালার, একটা মেশিনে তরল নাইট্রোজেন মানে শুধু এরকম যে ধোঁয়ার মতো উড়ে যাবে, এরকম টাইপের। তাতে কোনো নিম্ন তাপমাত্রা তৈরি করতে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, অ্যামোনিয়া উৎপন্ন করতে ব্যবহৃত হয়। আর তো আছেই তো, সার তো বললামই এক্ষুনি, নাইট্রোজেন ঘটিত সার যেটা হচ্ছে নাইট্রোলিন, সেটাও হিসেবে সার হিসেবে ব্যবহৃত হয়। 3টা করলেই জানা মোটামুটি। এতটা থাক, নেক্সট দিন আমি তোদের বাকি 3টে করাবো। বাট বাকি 3টে করতে হয়তো নেক্সট দিন লাগবে না, তার কারণ হচ্ছে আমি পুরোটা একবারে প্রমাণ করাবো না প্রতিটা রিয়াকশন দেখিয়ে। আমি মোটামুটি বলে দেবো যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো একটা দুটো বিক্রিয়া করাবো। হয়তো পুরো সময়টা লাগবে না নেক্সট দিনের, নেক্সট দিন হয়তো অন্য চ্যাপ্টার শুরু করতে পারি, নাও শুরু করতে পারি। আজকে তোদের এতটাই থাক, স্যার যেগুলো নেক্সট পড়িয়েছি ডে। এগুলোই কর তোরা। মানে যা বলেছে আর এইগুলো থেকেই পড়বে, বেশি খুব একটা এতে পড়ে না, এইগুলোই কর, নেক্সট দিন ওটা পড়া।